সবাইকে আবার আমার চ্যানেলে ওয়েলকাম। আমার নাম প্রিয়ব্রত রায়। আর আজকে যে টপিক নিয়ে ডিসকাশন হবে সেটা কোহলবার্গ মরাল ডেভেলপমেন্ট থিওরি। টপিকে যাওয়ার আগে বলি, যারা আজকে চ্যানেলে প্রথম দেখছো ভিডিও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বাকি ভিডিওগুলো দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসি আজকে আলোচনায়। কোহলবার্গ মরাল ডেভেলপমেন্ট থিওরি। কোহলবার্গ উনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে মরাল ডেভেলপমেন্ট থিওরির ওপরে উনি রিসার্চ করেছিলেন এবং এই থিওরিটা ছিল, বলা যেতে পারে যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের এক্সটেন্ডেড ভার্সন। মানে তত্ত্বটা অনেকটা ওই পেঁয়াজের তত্ত্ব দ্বারা কিন্তু প্রভাবিত কোহলবার্গের তত্ত্বটি। তো কোহলবার্গের তত্ত্ব আলোচনা করার পূর্বে আমি বলি যে একটা খুব বিখ্যাত একটা গল্প আছে, যেটা কোহলবার্গ যে গল্পটা বলেছিলেন, একটা মরাল ডেভেলপমেন্টের ওপর একটা গল্পটা ছিল এটাই যে, আর গল্পটা আগে শুনে নাও সবাই, তারপরে আলোচনায় যাব, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে। আগে গল্পটা শুনে নাও। তো গল্পটা ছিল এটা যে, ইউরোপের একজন ভদ্র মহিলা, তো উনি একটা বিশেষ রকমের একটা ক্যান্সারের পেশেন্ট ছিলেন। এমন একটা ক্যান্সার হয়েছিল ওনার, যে ক্যান্সারটার জন্য তিনি মারাও যাবেন। তো সেই জন্য ডক্টর তার হাজব্যান্ডকে বলেছিল, তার হাজব্যান্ডের নাম হচ্ছে হেঞ্জ। তো ডক্টর তার হাজব্যান্ডকে বলেছিলেন যে একটা ড্রাগ আছে, যে ড্রাগটা যদি ব্যবহার করা যায় এনার শরীরে, তাহলে ইনি ঠিক হতে পারেন এবং ইনি ঠিক হয়েও যাবেন। তো আপনি যদি ড্রাগটাকে আনতে পারেন তাহলে চিকিৎসা করা যাবে, না হলে আপনার ওয়াইফকে বাঁচানো সম্ভব নয়। এবার হেঞ্জ, ওই ভদ্রমহিলার হাজব্যান্ড, উনি তখন খবর পেলেন যে ওনার লোকালিটির মধ্যে একজন ড্রাগিস্ট আছেন, যিনি এই ড্রাগটাকে তৈরি করেছেন। তো তিনি কি করলেন, সেই ড্রাগিস্টের কাছে গেলেন এবং বললেন যে আমার ওয়াইফের এরকম কন্ডিশন, তাকে বাঁচানো সম্ভব নয় যদি এই ড্রাগটা আমি না পাই। বলেছে হ্যাঁ, আপনি ড্রাগ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনাকে $2000 পে করতে হবে। তো উনি বলেছিলেন যে আমার কাছে তো এত টাকা নেই, কিন্তু ঠিক আছে, আমি জোগাড় করার চেষ্টা করছি। তো হেঞ্জ তখন চারিদিকে সবারই কাছে এই বিষয়ে একটা টাকা জোগাড় করার জন্য চারিদিকেই যায় এবং সেখানে ছোটাছুটি করে, সবারই কাছ থেকে একটা ডোনেশন নেয়। তো সেই ডোনেশনে দেখা যায় যে তার $1000 তার টোটাল ডোনেশনটা এলো, কিন্তু ড্রাগটার দাম হচ্ছে $2000। তো সে তখন ড্রাগিস্টের কাছে গেল এবং বলল যে, হেঞ্জ বলল ড্রাগিস্টকে যে, আপনি এটার দামটাকে কম করে দিন যাতে আমি $1000 আমি কিনতে পারি, আর না হলে আপনি ড্রাগটা আমাকে দিয়ে দিন, আপনি $1000 রাখুন, আমি আপনাকে বাকিটা পরে পরিশোধ করে দেবো। তো ড্রাগিস্ট বললেন যে না, এটা আমি তৈরি করেছি এবং এটার ফুল পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমি কিন্তু এই ড্রাগটা ছাড়বো না আপনাকে। তো সে তখন যখন দেখলো যে আমি এর বেশি আর টাকা আমি নিতে পারলাম না, কারোর কাছ থেকে জোগাড় করতে পারলাম না, তখন হেঞ্জ ওই ড্রাগিস্টের দোকানে চুরি করলো এবং সেখান থেকে ড্রাগটাকে চুরি করে নিয়েছিল। তো এখন কোহলবার্গ এই গল্পটা বলার পরে কোহলবার্গ বলেছিলেন যে হেঞ্জ যে চুরিটা করেছিল সেটা কি সে ঠিক করেছিল? যদি ঠিক করে তার পিছনে যুক্তি কী, আর যদি ভুল করে তার পিছনেই বা যুক্তি কী? এটা কোহলবার্গের এই গল্পটা একটা মরাল ডেভেলপমেন্টের ওপর গল্প। তো এই গল্পটা খুব বিখ্যাত গল্প, সেই জন্য এটা প্রথমে বলে নিলাম। এবার যখন থিওরি আলোচনা করবো আস্তে আস্তে সব বোঝা যাবে যে কি ব্যাপার এটা, বা এই গল্পের মিনিংটা বা মরাল ডেভেলপমেন্ট থিওরিটা। তো প্রথমে আলোচনায় আসি। কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরির কিছু বেসিস ছিল। সে বেসিস কটা আমি আগে বলি। ফার্স্ট, ইন্টারাকশন। সেকেন্ড, জাস্টিস। থার্ড, পারপাস। ইন্টারাকশন, জাস্টিস, পারপাস, এই তিনটে বেসিস ছিল ওনার মরাল ডেভেলপমেন্ট থিওরিতে। তো এটার মাধ্যমে উনি বলেছেন যে আমাদের নৈতিক বিকাশ তখনই হবে যখন আমরা সমাজের সাথে মিথস্ক্রিয়া করব।
অন্য মানুষের সঙ্গে আমি কোনো একটা বিষয় ডিসকাশন করব যাতে আমার মরাল ডেভেলপমেন্ট হয়, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি। বা এটা তো অবশ্যই শিশুদের নিয়ে করা হয়েছে, তো শিশুদের ওপরেই বলা হয়েছে শিশুর একটা শিশু বা সে যদি কোনো অন্য কারোর সাথে সমাজে যদি অন্য কারোর সাথে সে যদি ইন্টারাকশন করে, ডিসকাশন করে, তাহলে তার মধ্যে নৈতিক বিকাশটা কিন্তু উন্নত হবে, মরাল ডেভেলপমেন্ট হবে, এটাই উনি বলেছিলেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাস্টিস, অর্থাৎ এখানে উনি বলতে চেয়েছেন যে সমাজের নিয়মগুলোকে মেনে চলা এবং সেগুলোকে ইমপ্রুভ করা বা সেগুলোকে মেনে নিয়ে সমাজের উন্নতি করা, এই বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার। অর্থাৎ ভুল করলে তাকে অবশ্যই শাস্তি পাবে, যদি সে ঠিক করে সে অবশ্যই প্রশংসিত হবে। এই যে জাস্টিস, এই জাস্টিসের কথা বলতে চেয়েছে। আর 3 নম্বর হচ্ছে পারপাসের ক্ষেত্রে বলেছে যে আমাদের যে নৈতিক বোধ আছে, সেই নৈতিক বোধ নিয়ে আমরা যে আচরণগুলো করি, সেই আচরণের পিছনে কিন্তু সবসময় একটা উদ্দেশ্য থাকে, একটা পারপাস থাকে। আমরা কোনো একটা পারপাসের বেসিসে কিন্তু আমরা সেই নৈতিক আচরণটা করি। যদি এখানে বলা হয়, তাহলে যদি গল্প থেকে বলা হয়, তাহলে হেঞ্জ চুরি কেন করেছিল, তার একটা পারপাস ছিল। পারপাসটা কি? যাতে সে তার ওয়াইফকে বাঁচাতে পারে। এই 3টে বেসিস। নেক্সটে আসছি প্রসেস অফ মরাল ডেভেলপমেন্ট। প্রসেস, এই প্রসেস তিনটে প্রসেস আছে, আমি 3টে প্রসেসকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেকেন্ড কগনিটিভ কনফ্লিক্ট, থার্ড রোল টেকিং এবিলিটি। এই 3টে প্রসেস রয়েছে। এই 3টে প্রসেসের মাধ্যমে উনি ওনার মরাল ডেভেলপমেন্ট থিওরিটাকে উনি ব্যাখ্যা করেছেন। এই 3টে প্রসেস কীরকম হয়? ফার্স্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আমি যেটা প্রথমে বলেছিলাম না, যে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেটার দ্বারা কিন্তু উনি প্রভাবিত হয়েছেন, এবং উনি কিন্তু এই জায়গাতে উনি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির কথাই বলেছেন, যে কীভাবে কগনিটিভ আমাদের ডেভেলপমেন্ট হয়। যারা চ্যানেল আজকে প্রথম বা আমার পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির ভিডিওটা দেখোনি, তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নেবে। এবার কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা প্রজ্ঞামূলক বিকাশ, সেটা পিয়াজের তত্ত্ব দ্বারা উনি প্রভাবিত হয়েছেন, সেটা কি উনি এখানে উল্লেখ করেছেন। সেকেন্ড কগনিটিভ কনফ্লিক্ট। এবার বিষয়টা হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট কি? অর্থাৎ একটা শিশুর মধ্যে কিছু ভাবনা চিন্তা রয়েছে, কিছু বিষয় রয়েছে, সে তার মধ্যে কিছু নীতিবোধ রয়েছে। এবার তাদের সামনে পারিপার্শ্বিক পরিবেশের, সেটা তাদের মা বাবা হতে পারে বা অন্য কোনো গুরুজন ব্যক্তি হতে পারে, তাদের যখন কোনো বিষয় বা তাদের যখন কোনো নীতিবোধ সে শুনছে বা তার মধ্যে প্রভাব বিস্তার করছে, তখন তার নীতিবোধ আর তার গুরুজনদের নীতিবোধ, অর্থাৎ তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে সে যে নীতিবোধগুলো শুনছে বা পাচ্ছে, সেইগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসে, একটা দ্বন্দ্ব চলে আসে, যে সে কী ভাবছে, পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক লোকজন কী ভাবছে, সেটা তার মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে। এবার এই দ্বন্দ্বের পরে থার্ডে আসে রোল টেকিং এবিলিটি। রোল টেকিং এবিলিটি কি? রোল টেকিং এবিলিটি তখনই হয় যখন ওই যে সেকেন্ড অপশানে কি আসছে, যে তার নিজস্ব নীতিবোধ, তার নিজস্ব ভাবনা চিন্তা আর অপরের ভাবনা চিন্তা, অপরের নীতিবোধ, এই দুটোর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। এবার সে যখন অপরের ভাবনা চিন্তাটাকে মেনে নিয়ে বা সেটাকে অ্যাকোয়ার করে সে নিজের ন্যায় বা নীতিবোধ কিছু প্রয়োগ করছে বা তার মধ্যে কিছু নীতিবোধের বিকাশ ঘটছে, সে তখন কিন্তু সেখানে রোল টেকিং অ্যাবিলিটি তার কিন্তু বিকাশ হচ্ছে। এবং এর ফলে সে যত তার পারিপার্শ্বিক
পরিবেশের কাছ থেকে যেগুলো সে পাচ্ছে, যে বিশ্বাসটা সে নিচ্ছে বা যে ন্যায় নীতি বোধ সে নিচ্ছে, সে পারিপার্শ্বিক বা অপরের চিন্তাভাবনা, অপরের বিশ্বাসটাকে সে যত পরিমাণে নিজের মধ্যে নিয়ে আসবে, তত তার নৈতিক বিকাশ ভালো হবে। এটাই এখানে বলা আছে। এবং এখান থেকে কিন্তু মরাল ডেভেলপমেন্ট শিশুর মধ্যে সৃষ্টি হচ্ছে। এখানেই মরাল ডেভেলপমেন্ট শিশুর মধ্যে সৃষ্টি হচ্ছে এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে। ফার্স্ট, তার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। সেকেন্ড কী হচ্ছে, সে যা বিশ্বাস করে, সে যা ভাবনা চিন্তা করে, আর অপরে যা বিশ্বাস করে বা অপরের যা ভাবনা চিন্তা করে, সেগুলো যখন সে নিজের মধ্যে নিচ্ছে, তখন তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যে আমি এটা ভাবছি, অপরজন এটা ভাবছে। এবার এটার পরে এটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এরপরে কি করলো, সে যখন অপরের ভাবনা চিন্তা, অপরের বিশ্বাসগুলোকে সে নিজের মধ্যে আরও ভালোভাবে প্রভাব বিস্তার করছে, বা ওইগুলো যখন আরও তার মধ্যে প্রভাব বিস্তার করছে, তখন তার নৈতিক বিকাশ আরও ভালো হচ্ছে, তখন তার মধ্যে রোল টেকিং এবিলিটি সৃষ্টি হচ্ছে। এই তিনটে প্রসেসের মাধ্যমে কিন্তু মরাল ডেভেলপমেন্ট হচ্ছে। নেক্সট, স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট আলোচনায় আসছি। স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গ তার মরাল ডেভেলপমেন্ট থিওরিকে তিনটে মেন স্টেজে ভাগ করেছেন। তিনটে মেন স্টেজের আবার দুটো করে সাব স্টেজ আছে, টোটাল 6টা স্টেজ। আগে তিনটে স্টেজ বলি। প্রি কনভেনশনাল, প্রি কনভেনশনাল স্টেজ, যেটার এজ হচ্ছে 4 থেকে 10 বছর। সেকেন্ড, কনভেনশনাল স্টেজ, যেটার এজ হচ্ছে 10 থেকে 13 বছর। থার্ড, পোস্ট কনভেনশনাল স্টেজ, যার এজ হচ্ছে 13, 13 বা তার উপরে, 13 বছরের পর থেকে। এই তিনটে উনি স্টেজের কথা বলেছেন, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। এবার এই তিনটের উনি দুটো করে সাবস্টেজ বলেছেন, সেগুলোকে আলোচনা করি, তাহলে পুরো বিষয়টা বোঝা যাবে। প্রি কনভেনশনাল স্টেজকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্টে কী হয়, যে এখানে একটা শিশুর মধ্যে নীতিবোধ জাগ্রত হয়। সে কীরকমভাবে হয়, একটা উদাহরণ দিয়ে আমি বলি, তাহলে বোঝা যাবে। যে একটা শিশু, সে স্কুলে গেছে, তো সে টিচারের কাছে সে ভালো করে, বা সে তার হোমওয়ার্কটা ঠিকঠাক করে নিয়ে গেছে, কারণ সে জানে যে যদি হোমওয়ার্ক করে না নিয়ে যায়, তাহলে টিচার থেকে পানিশমেন্ট করবে। টিচার বলে দিয়েছেন যে তুমি নেক্সট দিনকে যখন আসবে, তখন অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবে। সে হোমওয়ার্কটা করছে কেন, কি সে যাতে পানিশমেন্টটাকে এড়িয়ে যেতে পারে, কারণ সে সবসময় পানিশমেন্টটাকে এড়িয়ে যায়। কারণ সে জানে যে যদি আমি ওবিডিয়েন্ট হই, যদি আমি তার কথা শুনি, তাহলে সে আমাকে প্রশংসিত করবে, আর যদি আমি তার কথা না শুনি, সে আমাকে পানিশমেন্ট দেবে। সুতরাং দেখা যায় না যে প্রায় ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যায় যে টিচার এটা বলেছে, তো সে কী করলো, সে সঙ্গে সঙ্গে হোমওয়ার্কটা করে নিল। হোমওয়ার্কটা করার মাধ্যমে কি সে পানিশমেন্টটাকে এড়িয়ে গেল। সে টিচারের কাছে দেখাতে চাইলো সে ওবিডিয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এই স্টেজটায় কি হয়, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জে কি হয় না, এবার সে তার নিজের স্বার্থের জন্য সে প্রতিক্রিয়া করে, বা নিজের স্বার্থের জন্য তার মধ্যে নীতিবোধ জাগ্রত হয়। কীরকম, যদি আমি এটা করি, তো এটার জন্য আমি এটাই পাবো, সেই জন্য আমি কাজটা করছি। মানে হয় কি, ছোটো ছোটো বাচ্চারা বলে না বাড়িতে, যে বাবা মাকে বলে যে আমি এই কাজটা করছি, যদি তুমি আমাকে আইসক্রিম বা চকলেট এনে দাও। তো বাবা মা যখন বললো যে হ্যাঁ, তোকে আমি আইসক্রিম নিয়ে আসবো বা তোর জন্য চকলেট নিয়ে আসবো,
তখন সে কি সেই কাজটাকে সে এনার্জেটিক্যালি করলো, সে আরও এনার্জি দিয়ে করলো কাজটাকে। কারণ কি, তার মধ্যে একটা এক্সচেঞ্জের ব্যাপার আছে। এক্সচেঞ্জটা কি, যে তুমি যদি কিছু করো তবে আমি তোমার জন্য করব। অর্থাৎ তুমি আমাকে যেমন বলবে আমি তোমাকে তেমন বলবো। তুমি আমাকে আইসক্রিম এনে দাও, চকলেট এনে দাও, আমি সেই কাজটা করব। সেটা সে আগে আগে তার মা বাবাকে বলে, তার মা বাবা যখন বলে যে হ্যাঁ আমি নিয়ে আসবো, তখন সে কী করে, সে পুরো এনার্জির সঙ্গে কাজটাকে করে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। নেক্সট স্টেজের দিকে যাই, কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল স্টেজ, এই স্টেজে কি হয় না, সামাজিক রীতিনীতি বা সামাজিক নিয়মগুলো এখানে নির্ধারিত হয়। অর্থাৎ একটা শিশুর মধ্যে নৈতিক বোধ, নৈতিক বিকাশ, নীতিবোধ, ন্যায় নীতিবোধ, ন্যায় বিচার জাগ্রত হয় কীরকমভাবে, সামাজিক রীতিনীতি বা বলতে পারি যে আমি যে জায়গায় বসবাস করছি সেই গোষ্ঠীর নীতিগুলি সেইগুলি কিন্তু নির্ধারিত হয়, সেইগুলোর মাধ্যমে কিন্তু তার মধ্যে নৈতিক বিকাশ আসে। যেমন এটা ফার্স্ট আমি যে স্টেজটা আছে সেটা বলি। কনভেনশনাল স্টেজের ফার্স্ট, গুড বয়, গুড গার্ল ওরিয়েন্টেশন। গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। সুতরাং সে কী করে, যে তার বাবা মা আছে বা তার টিচার আছে, সে এমন কিছু কাজ করতে চায় যাতে সে গুড বয় বা গুড গার্ল এই তকমাটা পায়। অর্থাৎ সে এমন কিছু কাজ করে বা সবসময় ভালো কাজ করে যেগুলো তার মা বাবা চায়, মা বাবার প্রত্যাশা রয়েছে যেগুলো তার মধ্যে, সেগুলো যখন সে করে তখন সে গুড বয় গুড গার্ল এই তকমাটা পাওয়ার জন্য কিন্তু সে তার নৈতিক বিকাশকে জাগ্রত করে, এবং এর দ্বারা কিন্তু তার মরাল ডেভেলপমেন্টও হয়। সে সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করে, সমাজের ভালোগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করে, সমাজের মধ্যে কিছু ভালো কাজ করার চেষ্টা করে, মা বাবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে, বন্ধুদের কাছে ভালো হতে চায়, রিলেটিভদের কাছে ভালো হতে চায়। এর মাধ্যমে কি হয়, যে সে নিজেকে সবসময় গুড বয় বা গুড গার্ল এই তকমাটা নিতে চায়, যে কেউ তাকে বলুক হ্যাঁ সে ভালো, বা তুমি বা টিচারের কাছে তুমি ভালোভাবে তুমি তার কাছে অ্যাটিটিউড করছো, ভালোভাবে তাকে সম্মান দিচ্ছ, তখন টিচার বলে যে না তুমি খুব ভালো ছেলে বা তুমি খুব ভালো মেয়ে, তোমার মধ্যে ভালো গুণ আছে। এই যে বিষয়টা, এইটা শিশুরা শুনতে চায়, এবং এইটার মাধ্যমে কিন্তু তাদের নৈতিক মরাল ডেভেলপমেন্ট হয়। তারা বুঝতে পারে যে ভালো কাজ করলে আমাকে ভালো ছেলে বা ভালো মেয়ে এই তকমাটা দেবে। তারপরে পয়েন্টে আসি, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন এখানে একদম এখানে সামাজিক যে নির্দেশগুলো রয়েছে সেগুলো ফলো করার চেষ্টা হয়। যেমন যদি আমি গল্প থেকে বলি, যে গল্পটা বলেছিলাম না যে হেনজের তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে যে চুরি করেছিল ড্রাগটাকে, এখানে ওই গল্প থেকে বলা যায় যে হেনজ যে চুরি করেছিল সে সামাজিক আইনের বাইরে গিয়ে করেছিল, সুতরাং সে শাস্তি পাওয়া উচিত। অর্থাৎ এখানে শিশুরা মনে করে যে ভুল কাজ করেছে অবশ্যই সে শাস্তি পাবে, এইভাবে তার মধ্যে মরাল ডেভেলপমেন্ট হয়ে যায়। তার মধ্যে মরাল ডেভেলপমেন্ট হয় সে যখন সামাজিক নীতি, সামাজিক আইন, সামাজিক নির্দেশ সব কিছুকে ফলো করে, তখন সে বুঝতে পারে যে এই কাজটা সমাজের আইনের বাইরে, এই কাজটা সমাজের আইনের মধ্যে। তো সমাজের আইনের বাইরে যখন আমি কোনো কাজ করব সেখানে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, এটা শিশুদের মধ্যে চলে আসে, এবং এইভাবেই কিন্তু তাদের মরাল ডেভেলপমেন্ট হয়। থার্ড স্টেজে যাই, মানে থার্ড স্টেজ মানে হচ্ছে ফিফথ স্টেজ, বা বলতে পারি যে তিনটে মেন স্টেজ, তার মধ্যে থার্ড যে মেন স্টেজ সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। পোস্ট কনভেনশনাল স্টেজ, এজ 10 থেকে 13 বছর।
পোস্ট কনভেনশনাল স্টেজ। পোস্ট কনভেনশনাল স্টেজে যেটা ফার্স্ট যে পয়েন্টটা, অর্থাৎ যেটাকে আমি বলতে পারি যদি পুরো স্টেজ হিসেবে বলি তাহলে এটা 5th স্টেজ হবে। তো যেহেতু আমি মেন স্টেজ থেকে সাব স্টেজ আলোচনা করছি, সুতরাং 3rd নাম্বার যে মেন স্টেজ আছে পোস্ট কনভেনশনাল স্টেজ, সেটার ফার্স্ট পয়েন্ট সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক মূল্যবোধ এবং সমাজের রীতিনীতিবোধ এগুলোকে গ্রহণ করতে হবে, এবং এগুলোকে যত গ্রহণ করা হবে তত সমাজের উন্নতি হবে, সমাজ এগিয়ে যাবে। এই ধরনের ভাবনা চিন্তাগুলো এই পর্যায়ে কিন্তু তাদের মধ্যে চলে আসে। এবার এখানে কি হয়, দেখা যায় যে কোনো কিছু একটা বিষয় বা কোনো কিছু একটা সামাজিক মূল্যবোধ বা সামাজিক রীতিনীতি যেগুলো দরকার, প্রয়োজন আছে, মডিফাইড করার প্রয়োজন আছে, সেগুলোকে কিন্তু তারা মডিফাইড করতে চায়, এবং সেগুলোর প্রয়োজন আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ অনেক সময় কি হয়, কিছু কিছু বিষয় থাকে যেটা বহু বছর পূর্বে হয়েছে, সেটা দেখা যাচ্ছে বর্তমান দিনে সেটার কোনো গুরুত্ব নেই বা সেটার কোনো ভূমিকা নেই, বা সেটার ভূমিকাটা অনেকটা কমে গেছে। সুতরাং সেই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। এটা কি বলা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। অর্থাৎ এখানে শিশু কি করে, এখানে শিশু সামাজিক মূল্যবোধগুলোকে গ্রহণ করে, এবং যেগুলোকে মনে করে যে হ্যাঁ এগুলো চেঞ্জ হওয়া উচিত, সেগুলোকে সে নিজে নিজে করতে থাকে। এবং এই চেঞ্জ করার মাধ্যমে কি হয়, তাদের মধ্যে মরাল ডেভেলপমেন্ট হয়, বা আমি বলতে পারি নৈতিক বিকাশ উন্নত হয়। সেকেন্ড পয়েন্টে যাই, ইউনিভার্সাল এথিক্স। এই ইউনিভার্সাল এথিক্স যে স্টেজটা আছে না, এই স্টেজে কিন্তু সব ব্যক্তি কিন্তু পৌঁছাতে পারে না, খুব কম, দেখা যায় 1 থেকে 2% ব্যক্তি কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পারে। আমি আগে এটা ব্যাখ্যা করি, তারপর উদাহরণ দিচ্ছি। ইউনিভার্সাল এথিক্স হচ্ছে দেখা যাচ্ছে সমাজে কোনো একটা জিনিস খুবই খারাপ, সেটার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, কিন্তু দেখা যায় যে সমাজের ম্যাক্সিমাম মানুষ সেটাকে সাপোর্ট করছে, কিন্তু সেটা ভুল, সেটা পরিবর্তন হওয়া উচিত। তো সেখানে কি করে সেই ব্যক্তি, সে তার নিজের ঊর্ধ্বে চলে যায়, সে সব কিছুর ঊর্ধ্বে চলে যায় এবং সেই জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করে। তাতে তার যা খুশি তাই হোক, সে সব কিছুকে মেনে নেওয়ার চেষ্টা করে যে আমার তাতে যা হবে হবে, আমি এটাকে পরিবর্তন করবই। কারণ ইউনিভার্সাল এথিক্স অর্থাৎ একটা সার্বজনীন একটা নীতিবোধ, যে সার্বজনীন নীতিবোধে দেখা যাচ্ছে যে সমাজের অনেকেই সেটাকে সাপোর্ট করছে, কিন্তু সেটা খারাপ। তো সে কী করছে, এই ইউনিভার্সাল এথিক্স যাদের মধ্যে বিকাশ হয়, এই মরাল ডেভেলপমেন্ট যাদের মধ্যে বিকাশ হয়, সেটা পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 2%। আমি যদি একটা উদাহরণ দিই, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন, কিন্তু তিনি যখন সতীদাহ প্রথা রদ করেছিলেন না, বা সেটার বিরুদ্ধে যখন তিনি পিটিশন দিয়েছিলেন বা সেটার বিরুদ্ধে যখন তিনি কাজ করছিলেন, তখন কিন্তু সমাজ কিন্তু তাকে মেনে নেয়নি। কারণ ওটা কিন্তু সমাজের একটা রীতি ছিল, সতীদাহ প্রথা। তাই সমাজের ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাকে মেনে নেননি, এবং তার প্রতি অনেক খারাপ কাজ করার চেষ্টা করা হয়েছে, তার অনেক ক্ষতি করার চেষ্টা করা হয়েছে রাজা রামমোহন রায়। কিন্তু তিনি তার জীবনের কোনো পরোয়া না করে, তার ফ্যামিলির কোনো পরোয়া না করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন যে এই বিষয়টা হচ্ছে ইউনিভার্সাল এথিক্স, এটা কখনোই হতে পারে না। একজনের হাজব্যান্ড মারা গেছে, তার জন্য তার ওয়াইফকেও তার সঙ্গে জীবন্ত তাকে সে চিতাতে তুলে দেওয়া হচ্ছে, এটা ইউনিভার্সাল এথিক্সের বাইরে, এটা কখনোই হওয়া উচিত নয়। তো সেটার জন্য তিনি কাজ করেছিলেন, এবং সেটার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, নিজের পরোয়া করেননি, নিজের ফ্যামিলির পরোয়া করেননি, কিছুরই পরোয়া করেননি। কারণ তিনি মনে করেছিলেন যে এটা ভুল কাজ, এটা কারণ তিনি দূরদর্শী ছিলেন, তিনি ভবিষ্যৎকে মানে বিশ্লেষণ করতে পেরেছিলেন। তো সেটার জন্য তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। এই ইউনিভার্সাল এথিক্স। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, এনাদের নাম এই স্টেজে আনা যায়, কিন্তু সবারই নাম আনা যায় না। কারণ ইউনিভার্সাল এথিক্স 1 থেকে 2% মানুষের মধ্যেই কিন্তু ইউনিভার্সাল এথিক্স যে মরাল ডেভেলপমেন্ট সেটা হয়েছে। এরপরে এই যে থিওরিটা আলোচনা হলো, এই থিওরিটা আলোচনা হলেও এর যদি ক্রিটিসিজম ব্যাখ্যা করি, বই তোমাদের কাছে অনেক আছে, তোমরা পড়ে নিতে পারবে ক্রিটিসিজম।
তো আমি দুটো বিষয় বলি ক্রিটিসিজমের ক্ষেত্রে। ক্রিটিসিজমটা করেছিলেন ক্যারল গিলিগান। ইনি যে দুটো মেন যে দুটো ক্রিটিসাইজড ইনি করেছিলেন, সেই মেন দুটোকে আমি উল্লেখ করছি, বাকি অনেক আছে বা আমি ডেসক্রিপশানে এই বিষয়ে কিছু নেট থেকে যে তথ্য আছে সেগুলো আমি লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নেবে। অনেক কিছুই আছে, তার মধ্যে দুটো যেটা মেন আছে, যে তিনি জেন্ডার বায়াসের কথা বলেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে আমাদের কোহলবার্গ যে মরাল ডেভেলপমেন্ট থিওরিটা ব্যাখ্যা করেছেন, সেটা অনেকটা মেলকে কেন্দ্র করে, অর্থাৎ অনেকটা পুরুষকে কেন্দ্র করে। সেখানে মহিলাদের বা ফিমেলদের জন্য কিন্তু সেরকমভাবে কিছু, বা ফিমেলদের নৈতিক বিকাশ নিয়ে কিন্তু সেরকমভাবে কিছু ব্যাখ্যা করা হয়নি। অর্থাৎ উনি ক্যারল গিলিগান উনি কিন্তু জেন্ডার বায়াসের কথা বলেছিলেন। সেকেন্ড বলেছিলেন, ফার্স্ট জেন্ডার বায়াস, সেকেন্ড বলেছিলেন কালচারাল কনটেক্সট। অর্থাৎ তার যে থিওরি, কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট যে থিওরি, সেটা সব দেশে সব সংস্কৃতির জন্য প্রযোজ্য নয়। সব দেশে সব সংস্কৃতির জন্য প্রয়োজন নয়, সব মানুষের জন্য প্রয়োজন নয়। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে, কালচারাল কনটেক্সট রয়েছে, তাদের সামাজিক নিয়ম অন্যরকম আছে। তাই তিনি একটা সামাজিক নিয়মের ওপর তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেই সামাজিক নিয়ম পৃথিবীর সব দেশে নাও থাকতে পারে। সুতরাং তার এই তত্ত্ব সব দেশের শিশুদের মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে না। এই দুটো উনি মেন এখানে ক্রিটিসাইজড করেছিলেন। আরও অনেক ক্রিটিসিজম আছে, সেগুলোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, ওখান থেকে গিয়ে পড়ে নেবে। তো আজকের ভিডিওটা যদি ইউজফুল লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।